চলছে শ্রাবণ মাস। যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক কালো। দিনের আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কাল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুড়ে ঠেকছে। এরকম বৈরী আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটি ঢক ঢক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহুদিনের তৃষ্ণান্ত। দুনিয়াবি কোনো বিষয়ে যেন তার কোনো খেয়াল নেই। মদ্যপান করাই যেন তার এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় যখন সে চুর হয়ে আছে, তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝড় শব্দে মোটা মোটা বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়ল ধরণীতে। পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি বের করে লোকটি সময় দেখে নিল। সময় সন্ধ্যা 7:15। লোকটি ঘুম ঘুম আধখোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে স্ত্রী ভাষায় বলে উঠল, সেই একটা মাল ছিল মেয়েটি। একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটোই জড়িয়ে যেত। শালী কোনোভাবেই প্রস্তাবে রাজি হলো না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নেহাল চৌধুরী থেকে যখন তখন কারি কারি টাকা হাতানো যেত। শালী আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম, অমনি কোন মাদার ফাদার্স এসে গুলি করে দিল, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবার ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ সে এভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে আর চোখ ঝাঁঝালো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল। আধ খোলা দরজার কাছে ছায়ামূর্তির মতো কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো। এরপর কোমরে গুজে রাখা পিস্তল বের করে বলে উঠল, কে ওখানে? সামনে আয় শালা। দূরে দাঁড়িয়ে লুকাচুপি খেলা আমার পছন্দ না। কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উষ্ঠা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবার দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশালাকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হলো। এবার লোকটি ভয় পেয়ে গেল। এক হাতে পিস্তল, অন্য হাতে চাবুক ধরে বলে উঠল, সামনে এসে বাহাদুরি দেখা শালা, সাহস থাকলে চেহারা দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা ট্রেস কোটটি এলো পাতারি উড়াউড়ি করছে, যা দেখে মনে হচ্ছে কোনো অস্ট্রেরি বৃষ্টি বাতাসে জলকেলি করছে। হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরও ভয়াবহ করে তুলল নিমিষে। মাতাল লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। লোকটি গায়ে শার্ট প্যান্টের পকেট হাতড়ে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে গ্যাস লাইটারটি কোথাও খুঁজে পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পেছনে 2 হাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়ালো। এরপর গমগমে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল। মুখের জবান হারিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগোয় লোকটি ততই পিছিয়ে যায়। এরকম পিছাতে পিছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতেই লোকটির কাছে জম তুলল মানুষের চেহারা পরিষ্কার হয়ে যায়। সে বিছানায় গুটিসুটি মেরে বলে ওঠে, ও আমাকে মাফ করে দিন সাহেব, আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে চাইনি। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব। লোকটির এমন করুণ আকুতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল। চারপাশে বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে দমবন্ধকর পরিস্থিতি মনে হলো লোকটির কাছে। যুবরাজ বিছানার উপর পা তুলে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞেস করল,
হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলি? এইটুকুন মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারবো, কুকুর শেয়ালও আতঙ্কে তোর লাশে মুখ দেবে না। বলে যুবরাজ হাতে থাকা চাইনিজ কোরাল উঁচিয়ে লোকটির চোখ বরাবর কোপ ওঠালো। ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল, বলছি, সব সত্যি বলছি। আমাকে এভাবে মারবেন না সাহেব, আমি সব সত্যি বলে দেব আপনাকে। তার আগে বলুন, সব খুলে বললে আমাকে যেতে দেবেন। যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দেব, কিন্তু যদি একটাও মিথ্যা বলেছিস তাহলে। বলে লোকটি চুলের ঝুঁটি টেনে ধরে বলে উঠল, মগজ সহ চুল তুলে নিব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিচ্ছু লুকাবো না সাহেব, সব বলবো, মায়ের দুধের কসম। যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, গল্প স্টার্ট কর, এমনভাবে রসিয়ে রসিয়ে বলবি যাতে আমার মজা লাগে, ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এরপর লোক মুখের ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে। মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে, এটা আমি জেনে যাই। সেই ছেলের নাম করে আমি মেয়েটার ব্যাগে প্রতিদিন চিঠি লিখে মেয়েটিকে পাঠিয়েছি। ছেলেটার নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে 2 রাত কাটাতে হবে আমার সঙ্গে, না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। মেয়েটি ছেলেটির প্রেমে এতই অন্ধ হয়ে গিয়েছিল যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে ওঠে তখন আমি মেয়েটার সামনেই যাই এবং মুখ ঢেকে রাখি। মেয়েটিকে আমি সম্পর্কের জন্য জোর করতেই সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথে আমাকে চড় মেরে দেয়। চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রুহিতা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটির বাবা মানে নেহাল চৌধুরী খুবই সম্মানীয় ব্যক্তি। একবার মেয়েটির স্ক্যান্ডাল তার সামনে তুলে ধরতে পারলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারবো। কিন্তু তার আগে কে যেন আমাকে গুলি করে দেয়। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখ ভাব বোঝার জন্য উপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুঁক মেরে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে যে গুলি করেছে সে আমার জান, কিন্তু জানের আলাপ পরে। আগে বল, রুহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করতো সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তার নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শাসিয়েছে শালা 2 দিনের পোলাপান। তাই চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দ্রুত সিগারেট ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটির ঠোঁটে চেপে ধরল। এরপর গজগজে গর্জে উঠে বলে উঠল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যেই ব্যক্তি যুবরাজ শাহিরকে খুশি করতে ব্যর্থ হয় সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস। প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস, এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরেই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস। আর সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান তোকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে। তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস তোতলা মামুন। তোতলা মামুন যুবরাজের পা ধরে হাও মাও করে কেঁদে উঠল। বলে উঠল, শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার। আমি স্বেচ্ছায় পুলিশের কাছে গিয়ে ধরা দেব। আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না, আমি ভুল করেছি, আমাকে বাঁচতে দিন। যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে বলে উঠল, তোকে বাঁচিয়ে রাখার মুডই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমনভাবে মারব যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না। মুহূর্তে ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাতে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষের ভারী ঘোঙ্গা নিয়ে মিশ্রিত আর্তনাদ কারো কানেই পৌঁছালো না এই গভীর রাতে। মিনিট 20 পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল, আমার কাজ শেষ,
আবর্জনা এমনভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। যুবরাজ গাড়ি স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট কাঠের আর চাটাইয়ের তৈরি আধ ভাঙা পুরাতন বাড়িটি। যুবরাজ শ্লেষতক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, সেনোরিটা। বাইরের ঝুপ ঝুপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ের কামড়ের মতো ব্যথায় আউচ শব্দ করে গুঙ্গিয়ে উঠল সে, কিন্তু চোখ মেলা সাধ্য হলো না। চোখের পাতাদ্বয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমে তলানির আগে মনে পড়ল কোনো ঠান্ডা শরীর তাকে ঝাপটে ধরে আছে, যার ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেদহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। অবশেষে কোল বালিশ জড়িয়ে ধরতেই মনে হলো এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে তুলেছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। হালকা হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূব আকাশে সূর্যটা টকটকে লাল আভা ছড়াতে ব্যর্থ হয়েছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ। চারপাশ নিস্তব্ধ নীরব। হঠাৎ সকল নিস্তব্ধতা ভেদ করে রাজ্যের মোবাইলের অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে পড়ল। অ্যালার্ম বন্ধ হয়ে গেলে আবার আরাম নিদ্রায় ডুব দিল সে। কিন্তু বেহায়া অ্যালার্ম দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথার নিচ থেকে হাত বের করে বালিশের চারপাশ হাতড়ে কোথাও ভোর না পেয়ে ঢুলু ঢুলু শরীরে উঠে বসল। এরপর চোখ বন্ধ করে সারা বিছানায় মোবাইলের তল্লাশি চালালো, কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই। এবার বন্ধ চোখেই রাগ চটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ তুলতে পারছে না, তার মধ্যে মোবাইল অ্যালার্ম বেজে যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়েই রাজ্য চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন, কিরে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন? আজ ডিউটি নেই তোর? রাজ্য কোনো সারা শব্দ না করলে তনুজা গায়ের ওপর হালকা চাপড় মেরে ডেকে উঠলেন, কিরে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য। বহু কষ্টে পিট পিট করে চোখ খুলে আবার বন্ধ করে অস্ফুট স্বরে বলে উঠল, কিছুতে চোখ খুলতে পারছি না মা, ঘুমে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনের এই 2 বছরে তিনি কখনো মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্য খুবই চটপটে আর অনেস্ট, তবে আজ কি এমন হলো? মেয়ে কি কঠিন ব্যাধিতে আক্রান্ত? মিসেস তনুজা রাজ্যের গায়ের কাঁথা টেনে সরিয়ে গালে কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন, দেখি জ্বর টর হয়েছে কিনা। তনুজা শরীর হাতড়ে জ্বরের কোনো আভাস পেলেন না। রাজ্যের গা থেকে হাত সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজেই বলে উঠলেন, শরীরের টেম্পারেচার একদম স্বাভাবিক, তাহলে এমন দুর্বল হবার কারণ কি? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর রাজ্যকে টেনে বিছানা থেকে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, একটা লম্বা শাওয়ার নেই, তাহলে ভালো লাগবে। দিনরাত প্রচুর ধকল যায়, এই জন্য বোধহয় এমন লাগছে। আর অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি আজকে। আমার মনে হয় একটু রেস্ট প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জ্বলনির সৃষ্টি করল। সেই জ্বালা নিউরনে পৌঁছানো মাত্র মুহূর্তেই চোখ মেলে তাকালো রাজ্য। শুধু গলার নিচে নয়, কাঁধে, বাহুতে, পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমের বড় আয়নায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলো ডিউটির সময়কার কাজ চিন্তা করল রাজ্য। না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো আমি করিনি, তাহলে এই দাগ কিসের? হঠাৎই রাতে দেখা স্বপ্নের
কথা মাথা চারা দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা টসটসে লাল ঠোঁটওয়ালা সুঠাম দেহে এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে, যার বাহুডরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিস ফিস করে আবেশ জড়ানো আদরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, আমি তোমাকে দখল করব, কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করা। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেই গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটের ঠোঁট ছুঁয়ে আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার রুষ্টদয়। হঠাৎই লজ্জায় রাজ্যের কান গরম হয়ে ধোয়া ছুটল। নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠল, কি অসভ্য মেয়ে, এসব চিন্তা ভাবনা করে ঘুমাসতে, এগুলো কোনো স্বপ্ন হলো? লজ্জায় শরীরে দাগের কথা বেমালুন ফুলে ছটফট গোছল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে। হেয়ার ড্রায়ার দিয়ে কাঁধ পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল। নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সে জানতেই পারল না ও পাশের কেউ একজন তার আগাগোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফির মগ হাতে যুবরাজের রুমে এলো। এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটার স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেড সাইডে টেবিলের উপর রেখে রাইফ অধীর আগ্রহে জানতে চাইল, এত সকালবেলা কার 12টা বাজাচ্ছিস? স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রায়াফের সামনে এসে দাঁড়ালো যুবরাজ। উদমকায়ে শুধু একটা 2/4 হাফ প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের 2 পকেটে হাত গুজে যুবরাজ স্মিত হেসে বলে উঠল, আমার নিজেরই 12টা বেজে গেছে ব্রো, মানুষের 12টা বাজানোর আমার সময় কোথায়? বলে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিল। সময় ওর দিকে নজর দিয়ে ভ্রুকুচকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে বলতে শুরু করলো, গুনে গুনে 36টি বিল্ডিং পরে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস? আমার জানালা আর জানের জানালার বরাবর। চাইলে এই জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি। রায়াফ যুবরাজের কথা শুনে এক আঙুল স্মিত মাথার চুলকে নিজের কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায়। মেয়েটা এখনও তোকে ভালোবাসে না, বিষয়টা আরও বেশি অন্যায়ের। নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষতক হাসল। এরপর ভরাট কণ্ঠে বলে উঠল, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই অন্যায়কারী, এরা প্রেমেই পড়ে অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবি না, আর আমি সাধু হতেও চাই না। সাধুগিরি আমার ধাঁচে নেই। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। হঠাৎই রায়াফের নজর গেল যুবরাজের গলার নিচের ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন জায়গায় করা যেখানে ড্রাগন স্নেক টিহা করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজ চোখে পড়তেই আঙুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রায়াফ জিজ্ঞেস করল, তোতলা মামুন গত রাতে তোকে আঘাত করেছিল? রায়াফের আঙুলি নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে সেই ব্যান্ডেজে হাত বুলালো। এরপর হাসি থামিয়ে বলে উঠল, তোতলা মামুন কেন পৃথিবীর কারো এই যুবরাজের গায়ে হাত দেবার সাহস নেই। এই দুঃসাহস শুধু একজনের আছে, সে হচ্ছে আমার সুইটি। এই সাপের চাইতেও সে বিষাক্ত। একদম সাপের মাথায় কামড় ধরে মাংস তুলে নিয়েছে। মস্তিষ্কে যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়াফের। কোনো মতে নিজের কাশি থামে আশ্চর্যের ভঙ্গিতে বলে উঠল, ওই ইঞ্জেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিলি? ওকে কিছু করিসনি তো? বেচারি কিন্তু ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফি চুমুক দিতে দিতে বলে উঠল, সারা রাত ভর চুমু দিয়েছি, শুধু আর কিছুই করিনি। অসাধু বলে এতটাও খারাপ নই আমি, চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছি, আর কিছু হলে তো। যুবরাজের কথা শেষ করার আগেই সামিনা প্রবেশ করলো যুবরাজের রুমে। এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সারা রাত কোথায় ছিলি? ভাইজান তোকে রাতে 2বার খুঁজতে এসে না পেয়ে ফিরে গিয়েছে। তোর ওপর অনেক রেগে আছে। এখন চল,
আমার সাথে ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে। হ্যাঙ্গারে থাকা নিজের টি শার্ট পরতে পরতে যুবরাজ ভীতি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব ভয় লাগছে মা, এবারের মতো বাঁচিয়ে নাও, প্রমিস আর জীবনেও রাতে কোথাও বের হব না, সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসবো। যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে সামিনা বলে উঠলেন, ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হাতে উত্তর দিবি, আমি তো আছি, দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল স্লাইড করে চলছে সাদাব শাহির। ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসায়ের হাল ধরবে, কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। পাপা, আমাকে ডেকেছ? যুবরাজের আসম্ভিক ডাকে ধ্যান ভাঙল সাদাব শাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনের চেয়ার নির্দেশ করে বলে উঠলেন, বসো এখানে। যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাব শাহির সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। সামিনা ভয়ে ভয়ে বলে উঠলেন, আসলে ভাইজান। সাদাব শাহির হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। সামিনা চলে যেতেই সাদাব শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গত রাত সারা রাত কোথায় ছিলে? পাপা, আমার কাজ ছিল। কি এমন কাজ তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার? বাবা, আমি তোমাকে বলতে পারবো না, আম সরি। এর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপড় মেরে সাদাব শাহির বলে উঠলেন, তোমার জরুরি কাজটা কি মানুষ খুন করা? নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদাব শাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে পাপা? সাদাব শাহির গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন, কেন, তাকেও মেরে ফেলবে? বাবা, আমি এমনি এমনি কারো ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেনেশন আছে বলে যুবরাজ মাথা নিচু করে ফেলল। দাঁতে দাঁত পিষে সাদাব শাহির বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমার ছেলে একজন খুনি। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে থানায় গিয়ে সারেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেদিকে খুশি সেদিকে চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমুচ্ছে রাজ্য। মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সব কিছুই যে ঠাউর করতে পারছে, কিন্তু চোখ মেলে দেখতে পারছে না। এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীরের হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের ওপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটমট করতে করতে বেঞ্চের আসফি বলে উঠলেন, অফিস কি ঘুম পাড়ার জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামগার খুলেছে? খারুশ কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আসলে স্যার, আজকে হঠাৎই খুব খারাপ লাগছে, তাই। রাজ্যকে শেষ করতে না দিয়েই অগ্নিমূর্তি ধারণ করে বেঞ্চের আসফি বলে উঠলেন, দায়িত্ব নিয়েছ, রাখো বোয়াল ধরার, কিন্তু জালে এখন একটা চুনোপুটি পর্যন্ত ধরতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেবার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিইয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার, আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেনজির আসফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামুর বাড়ির আবদার? চাইলে আর পেয়ে গেলে। ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রুহিতা চৌধুরীর কেস সলভ করবে কে? তোমার পাপা? রাজ্য টলবল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার, আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপারে গিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন, সিটি হাসপাতালে গিয়ে রুহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যে জানাবে আমাকে। ওপর থেকে প্রেশার আছে। মেয়েটির বাবার ক্ষমতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছা করছে না। কমান্ডার এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্তদানার মতো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল।
দুই হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, আর মনে মনে ভাবছে, শরীরের যে অবস্থা, কোনোভাবে এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না। তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা থেকে অফিসের সামনে ম্যারিড রোডে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পায়চারি করেও যেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে, এরপর ওবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাই, এতটা নিষ্ঠুর তুমি হইও না। যুবরাজ এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি দমবন্ধ হয়ে মারা যাব। ও আমার অষ্টের জ্যোষ্ঠী, অন্ধের জ্যোষ্ঠী। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলে হারা করো না। সাদাব শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব শাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে। কিন্তু সাদাব শাহির তার এক কথায় অনড়, হয় যুবরাজ সারেন্ডার করবে, না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রেখো, যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে বসে বসে আমার আরাম আয়েশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাব শাহির এবার নড়ে চড়ে উঠলেন। সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃস্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই? কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না? সাদাব শাহিরের এমন প্রশ্নবাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালো সামিনা। এরপর নিজের চোখে গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতের করপট্টি মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে আমি আমার সবটুকু দিয়ে বড় করেছিলাম ভাইয়া। আমি ছিলাম ওর বন্ধু, আমি ওর মা। ওর মনের জমানো সকল কথা নিয়ে দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্ক হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করে, তখনও ও আমার আঁচল তলেই ছিল। যুবরাজ কতটা হাসি খুশি, উচ্ছল, প্রাণবন্ত, সাদাসিধে ছিল, এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎ ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কে একজন ইটালিয়ান স্টুডেন্টকে খুন করে পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো, এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করেছি সেই ঘটনা। এ আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো। কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়, এজন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই যখন অপরাধ করেছে। পরে আমি রায়েফের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকু জানতে পারি যে ছেলেটি কাউকে রেপ করেছিল। এখন তুমিই বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাব শাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন, মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এতগুলো দিন পার করে এসেছেন। কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘন নয়, ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্ব করেছে। সাদাব শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবার বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করে চিনি ভাইয়া। অকারণে সে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি কোনো দিন। ও মানুষ খুন করুক, যা খুশি করুক, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তান ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাষ্টের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদের মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাব শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট পায়ে কক্ষ ত্যাগ করল যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল, যাস না আমার মানি। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হলো। একবারও পেছনে না ফিরে হন হন করে সামনের দিকে ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়েছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেয়ে খুঁজে পাচ্ছে না সে। রিসিপশনে বসে থাকা অল্প বয়সে সুন্দরী এক মেয়ে
রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরে নোটিস করছি, এখানে একা একা দাঁড়িয়ে আছেন। আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকম ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রুহিদা চৌধুরীর ছবি দেখাতে মেয়েটি কম্পিউটার ঘেটে মিষ্টি হেসে জানালো, ম্যাম, 614 নম্বর রুমে গেলে আপনি রুহিদা চৌধুরীকে পাবেন। রাজ্য সময় ব্যয় না করে মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6তলার রুমে পৌঁছে গেল। নির্দিষ্ট ক্যাবিনের সামনে করা সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য ক্যাবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করলো। রাজ্য লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতে সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডে বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়েই মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটির পাশের চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, রুহিতা, তুমি আমার চেয়ে বয়স অনেক ছোট। তোমাকে তুমি করে বললে কি তুমি রাগ করবে? রুহিতা অবুঝের ন্যায় মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুলিয়ে স্মিত হাসল। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল। মেয়েটি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যে লোকটি তোমার গলা চেপে ধরেছিল, তুমি তাকে চেনো? হোটেলের বীভৎস স্মৃতি মনে পড়তেই রুহিতা কেঁপে উঠল এবং সাথে সাথে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রুহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদরে কণ্ঠে বলে উঠল, দেখো রুহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রুহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রুহিতা। বার কয়েক গলা খাকারি দিয়ে ভাঙা ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল, আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম। আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গেছে। সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুড়ছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আর কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রুহিতা কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজ্য পানির বোতল লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রুহিতা কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজ্য পানির বোতলের ক্যাপ খুলে রুহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। রুহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতে রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। এরপর রাজ্য তার ফোন বের করে রুহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো। এর মধ্যে যদি তোমাকে হ্যারেস করার লোকটি থাকে, প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে, ঠিক আছে? রুহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রুহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই 10 নম্বর এসে ভয়ে রাজ্যকে খামছে ধরে রুহিতা। রুহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সে কালপ্রিট। রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রুহিতাকে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? রুহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরও 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন দুয়ে দুয়ে 4 কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজ্য রুহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে ক্যাবিনেট থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটি ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদ ও আজকাল বিষাক্ত তিতকুটে লাগছে তার কাছে। মুখের তিতকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে সিপি খুলে চমকে বসলো। প্রথম চমকেই পান শেষ হাতে চোখ মুখ কুঁচকে এলো যুবরাজের। সব কিছুই আজকে তার কাছে বেশ তিতকুটে লাগছে। যুবরাজের এই তিতকুটে জীবনে রাজ্যের বড্ড প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু চড়াতে।
নিজেকে স্বাভাবিক করার জন্য রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা ব্যালকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুসফুসে রাগে ফুঁসে উঠে হাতের কর্পূটে দুমড়ে মুচড়ে ধরল বিয়ারের ক্যানটি। উপচে পড়া বিয়ারের যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেনজির। তুই আমার বইয়ের চোখের জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি তবে আমার নাম যুবরাজ নয়। পুরো সোয়াট অফিস জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছু নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে। গতরাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি। কমান্ডারের ভয়ে দূরে দূরে বক্ষে অফিস রুমের দরজার সামনে আসতেই সব কিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। ঠান্ডা মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেঞ্জির আশফিকে কোথাও দেখতে পেল না রাজ্য। দুই হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করলো। মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের উঁচু আওয়াজ পেল না, তখন তার মনে খটকা লাগলো। যে লোক অফিসারদের ঘাড়ের ওপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে সে আজ একদম নীরব, এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনী কি? কাজ ফেলে আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী অ্যানিকে খুঁজল রাজ্য। হারাম যদি কোথায় গিয়েছে আজকে, কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তে এই অফিসকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকছে। ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহল দম আটকে আসছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাঁক ছেড়ে উঠল। এবারও বেনজির আশফিকে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের ইশারায় ডেকে উঠল রাজ্য। ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করে বলে উঠল, কী ব্যাপার সাদিক, তোমার চিপকে কোথাও দেখছি না, উনি কি অসুস্থ? পিয়ন সাদিক আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোক গেলে ভয়ার্ত চোখে বলে উঠল, ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভেতর ভূত এসে হাত ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুঁচকে মুখে বিরক্তি ভাব নিয়ে বলে উঠল, দেখো সাদিক, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছে নেই আমার, তাই হেয়ালিপনা না করে সাফ সাফ উত্তর দাও। সাদিক অসহায় বদনে আবার ঢোক চেপে মৃদু ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম, ঘটনা সত্যি। শুধু হাত ভেঙেই ক্লান্ত হয়নি, আঙুলগুলো মটমট করে ভেঙে দিয়েছে। আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজের আঙুল কামড়ে ধরে বলে উঠল, আর কি সাদিক? জিপের নাক ঘুষি মেরে লাল করে দিয়েছে। এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে। অ্যানি ম্যাডাম সকালবেলায় হসপিটাল চলে গিয়েছে। আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগুবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে গেল রাজ্য। পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানা অনুযায়ী ছুটে চলল। রাজ্য যখন হসপিটালে এসে পৌঁছে তখন সকাল 9:15। দৌড়ে রিসিপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসিপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের স্বরে বলে উঠল, ক্যান ইউ টেল মি ইন হুইচ ফ্লোর বেনজির আশফি ইজ অ্যাডমিটেড? ব্যস্ত রিসিপশনিস্ট মেয়েটির কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাডাম, ইউ উইল ফাউন্ড হিম ইন ক্যাবিন নম্বর 302 অন দ্য 3rd ফ্লোর। রাজ্য মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গেছে। লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে সে 3 তলায় চলে গেল। সিঁড়ির পাশেই 302 নম্বর রুম, ক্যাবিন। অতিরিক্ত উদ্বিগ্নতা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিয়ে দরজায় হালকা নক করে ভেতরে ঢুকে গেল। ভেতরে অ্যানি এবং বেনজির আশফির স্ত্রী রুমানা আশফিকে দেখা গেল। অ্যানি নার্সের সাথে কী নিয়ে যেন কথা বলছে। এদিকে বেনজির আশফিক হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে, তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নীলচে ঝকমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজা ভেতরে ঢুকে স্যালুট দিয়ে কাপা কণ্ঠে বেনজির আশফিকে জিজ্ঞেস করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু হিন্টস দিন, সন্ধ্যার আগে তাকে ধরে আনব।
রাজ্যের কথায় নড়েচড়ে উঠলেন বেনজির আশফি। এদিক ওদিক তাকে মিনমিন করে বলে উঠল, ধরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে তোমার, আমার, আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। রাজ্য রোমানা আশফির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে। রোমানা হালকা মাথা নাড়িয়ে বোঝালো সে কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে অ্যানি বলে উঠল, এই যুগে ভূতপ্রেত জিনের বাদশা এসব কিছুই হয় না স্যার। আমরা আপনার বাসার সিসিটিভি ফুটেজ চেক করব, তখনই আসল কালপ্রিট বেরিয়ে আসবে। অ্যানির কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেনজির। সামান্য গলার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জলজ্যান্ত একটা লোক আমার ঘাড়ে এসে আমাকে মেরে যাবে, আমি কিচ্ছুটি টের পাবো না? শোনো মেয়েরা, একটা মাছি আমার শরীরে বসার আগেই আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরের কোথায় বসতে যাচ্ছে। আর আমার হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আমি কিচ্ছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডাম আমার সাথে শুয়েছিল, সেও কিচ্ছু টের পায়নি। রাজু ভ্রুকুচকে অবাকের স্বরে বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার? রাজ্যের উপর মেজাজের তিরিক্ষি পারদ চটিয়ে বেনজির বলে উঠলেন, তোমাকে আমি কেন দেখতে পারি না জানো? তুমি বেশি বেশি প্রশ্ন করো এজন্য। তবুও যেহেতু প্রশ্ন করেছ, উত্তর দিচ্ছি। বলে বেনজির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আধশোয়া করতে। রোবানা বেডের হুইল ঘুরিয়ে মাথার দিকে সামান্য উঁচু করতেই ধীরে হেলান দিলেন বেনজির। এরপর লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি, সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা, পুরা সিলিং ছুঁয়ে ছিল, সাদা পাঞ্জাবি পরেছিল, ইয়া বড় লম্বা দাড়ি, আর কি ভয়ানক কণ্ঠ। বলেই ভয়ে শিউরে উঠলেন বেনজির। রোমানা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। অ্যানি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল, একটু পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেনজির আসবে ঢক ঢক করে পানি খেয়ে আবার বলে উঠল, সে আমার দিকে একটা সুগন্ধিযুক্ত রুমাল এগিয়ে দিতে আমি তার রাজ্যে চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে ধমকি দিয়েছে, সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটাও প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকে ক্রস ফায়ার করব। তোমাদের কাউকে এখন আর আমার দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও, আমি ঘুমাবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। অ্যানিয়ার রাজ্য রোমানার দিকে অসহায় নজরে তাকাতেই রোমানা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করে ক্যাবিন থেকে বেরিয়ে এলো রাজ্য আর অ্যানি। বাইরে বের হতে হো হো করে হেসে উঠল অ্যানি। আর যাই বলিস, যেই করেছে এই কাজ বেশ করেছে, খুব বেড়েছিল, একদম উচিত শিক্ষা দিয়েছে। অ্যানির হাসি দেখে অবাক হয়ে অ্যানির পানে তাকিয়ে রইল রাজ্য। অ্যানিকে কোনো মতে থামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আস্তে হাস, চারপাশে অনেক রোগী আছে, আর কারো বিপদে কেউ এভাবে হাসে? ওনার চেহারা দেখেছিস, ভয়ে কেমন সিটিয়ে রয়েছে। রাজ্যের কথাকে পাত্তা না দিয়ে অ্যানি বলে উঠল, আরে বাদ দে তো, চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরবো। লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি সেটাই মনে নেই, আজ বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব। কতদিন পর আরাম পেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একজন সোয়াট কমান্ডারকে তোর এভাবে মারা ঠিক হয়নি। কথাগুলো বলে রায়া ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেট চোখ টান দিয়ে যুবরাজ শূন্য ধোঁয়া উড়িয়ে স্মিত হাসল। মেয়েটির জন্য আমি হাজারবার বিপদে পড়তে রাজি আছি, তবুও সে খুশি থাকুক, এটাই আমার চাওয়া থাকবে সবসময়। একবার তোর পরিচয় যদি ওই কমান্ডার জানতে পারে, তোকে কোথায় লটকিয়ে পেটাবে সেটা জানিস? রায়াফের এমন বলদের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দ্রুত সিগারেট শেষ করে এসে ট্রেতে জ্বলন্ত ফিল্টার ফেলে ফুস করে দম ছাড়ল। এই যুবরাজ কোনোদিন ও কাঁচা কাজ করেনি ব্রো। বেনজির আশফি পুরো টিম 100 বছর তপস্যা করেও আবার টিকিরও নাগাল পাবে না। তুই ঠিক কি করেছিস ওনার সাথে বলতো? কোন ওই দিয়ে হাঁটুতে ভর রেখে দুই হাতের আজলায় নিজের মুখ ভরে জিজ্ঞাসা দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রায়াফ। যেই কাজটা আমি খুব ভালো জানি সেটা বলেই আবার হু হু করে শব্দ করে হেসে উঠল যুবরাজ। তুই হিপনোটাইজ করেছিস বেনজিরকে? যুবরাজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে উঠল, শুধু হিপনোটাইজ না, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মটমট করে আঙুল হাত ভেঙে জোরসে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছি, কিচ্ছুটি টের পায়নি বেচারা। নিজের কপালে নিজেই কতক্ষণ চাপড় মারল রায়া।
তোর জন্য কবে না আমাকে জেলে যেতে হয়। খুব কপাল গুনে তোকে পেয়েছি। রায়াফের কথায় পাত্তা না দিয়ে কথার মোড় ঘোরালো যুবরাজ। বিষাদ জড়ানো কণ্ঠে শুধালো, মা কেমন আছে? ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রায়াফ। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাত দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলে উঠল, এখন আপাতত ভালো আছে। বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিল বেচারি, এজন্য প্যানিক অ্যাটাক এসেছিল। কিছুদিন বেড রেস্ট থাকলেই ঠিক হয়ে যাবে। অন্তত একবার হলেও তোর ও বাড়ি যাওয়া উচিত। সাদাব সাহেবের বাড়িতে আমি আর কখনো যাব না। যখন তখন পুলিশ এনে আমাকে ধরিয়ে দিতে এক মিনিটও ভাববে না উনি। কাল মাকে আমার অ্যাপার্টমেন্টে আনার ব্যবস্থা কর। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হন হন করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে রায়া ফুস করে শ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, বেনজির আশফির বাড়ির সিসিটিভি হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলিট করা। দুপুরের আগেই রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যের বাবা রেজওয়ান চৌধুরী। কেবলই তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকায় দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখে পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন, আয় বাবা, আমার পাশে এসে বস। অনেক দিন পর এই সময়ে বাড়ি এল। রাজ্য রেজওয়ান চৌধুরীর পাশে বসে নিজের পায়ের মোজা খুলতে খুলতে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আর বলো না বাবা, কী সব ঘটনা ঘটছে দেশে। আমাদের চিফ কমান্ডারকে কে জানি মেরে হাত ভেঙে দিয়েছে। আর রাজ্যকে কথা শেষ করতে না দিই থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী। এসব মারামারি খুনাখুনির গল্প আর শুনতে ইচ্ছে করে না রে বাবা। মিসেস তনুজার ট্রেতে চা নিয়ে এসে পাশে বসতে বসতে ফোড়ন কেটে বলে উঠলেন, তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করে বলো তো? এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন। ট্রে থেকে চায়ের কাপ হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য যা বলবো মন দিয়ে শুনবে। বয়স তোমার 25 পেরিয়ে 26-এ গিয়ে ঠেকতে চাইছে। তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে, অথচ আমি এক ব্যর্থ বাবা এখনও তোমার বিয়েই দিতে পারলাম না। বিয়ের কথা শুনেই নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য। ভদ্রলোক গম্ভীর কণ্ঠে খানিক তেজ ঢেলে বলে উঠলেন, তোমার এসব লুকোচুরি নাটক বহুত দেখেছি রাজ্য। তুমি আমার সাথে ঝামেলা বাঁধাতে না চাও তাহলে ভালোই ভালোই আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাদো কাদো মুখে খানিক উত্তেজিত রাগী কণ্ঠে রাজ্য বলে উঠল, চিনি না জানি না এমন একটা ছেলেকে কিভাবে জীবনসঙ্গী করব বাবা। তোমার মাকেও আমি জীবনে দেখিনি, একদম বাসর ঘরে দেখেছি। সংসার হচ্ছে না, অসুখী হয়েছি আমরা। এসব ভেলকিবাজি বাদ দিয়ে বিকেলে কফি শপে দেখা করতে যাবে ব্যাস, আর কোনো ফালতু কথা শুনতে চায় না। আচ্ছা বাবা, তার আগে বলো পাত্র দেখতে কি খুব সুন্দর? কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শব্দ করে কাপ পিরিচ রেখে রেজওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েশ করে বসলেন। এরপর একটা বিস্কুটে কামড় বসিয়ে চিবুতে চিবুতে বললেন, পাত্র আমি নিজেও দেখিনি, ছেলে আমার বন্ধুর ছেলে, লন্ডন সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার বন্ধু সুবহান শেখ বলেছে ছেলে নাকি তার মতোই হয়েছে। তুমি চিন্তা করো না, বন্ধু আমার ইয়ং বয়সে নায়কের মতো সুন্দর ছিল, তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ তনুজা চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না। নিজের স্বামীর মুখে এসব আনাড়ি কথা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, ছেলে সুন্দর অসুন্দর বুঝি না, দেখা হলেই তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোর বিয়ে দেব না মা। স্ত্রীর কথায় নিজের এগোতে হোঁচট খেলেন রাশভারী রেজওয়ান চৌধুরী। গলা খাকারি দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা বলো কেন? ছেলে আলবাত সুন্দর হবে, না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য বুঝতে পারল তার মা বাবা এর এখনই ঝগড়া লেগে যাবে, তাই সিচুয়েশন হ্যান্ডেল করতে বলে উঠল, ঠিক আছে আমি বিকেলে যাব, প্লিজ তোমরা ঝগড়া করো না। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকেলটা অদ্ভুত। এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি থেমে বাতাসের ধমক বয়ে চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমোতে পারছে না। এদিকে দুপুরের পর থেকে অ্যানিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কীভাবে একটা কফি শপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎ খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে পা ঠেলিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে
রেলিং টেবিলের উপর ছড়িয়ে রাখা আছে। মেয়ের এখন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এভাবে শুয়ে আছিস? এদিকে তোর বাবা সামনে বকবক করে যাচ্ছে। 6টার মধ্যে তোর ওখানে থাকার কথা, এখন বিকেল 5টা বাজতে চললো। রেডি কখন হবি? আর যাবিই বা কখন? একদমই কথাগুলো বলে মেয়ের মনোভাব বোঝার চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা। এদিকে অ্যানিটাও ফোন তুলছে না, একা একা যেতে মন সায় দিচ্ছে না। তুমিও চলো না আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে জহুরি নজর বোলাতে বোলাতে বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইট ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসলো রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না, মা আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেট বাজিয়ে যাচ্ছ। এদিকে ছেলেটা কফি শপে বসে আছে। তোমার আর রেডি হতে হবে না, এভাবেই চলে যাও। বাজ খাই গলা কথাগুলো বলে চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজন চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ক্রপ টপ, লং স্কার্ট আর স্ট্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়েই ছোট ইয়াররিং আর পেন্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপটে দিল। সামান্য ব্লাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিথি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগ নিয়ে নিজের রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়ে রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বললেন, আমি কখনোই তোমার উপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেকে বিয়ে করতে হবে বলে বিষয়টি এমন নয়। পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি খুশিভাবে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম, একদম নারকেলের মতো। ওপরে যতই ধমকা ধমকি করুক, হৃদয়ে সবটা ঠেলেই তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে বাবার কথায় সায় জানিয়ে ঘড়িতে সময় দেখে থুপথাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফি শপ দ্য ব্লু মুন 3তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির 2তলার পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্ক আর অ্যাপিটাইজার আইটেম দিয়ে ঢাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা বা পশ শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আসা হয়েছে, কিন্তু আজকের আগমনটা ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে 2তলায় ওঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারো সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার কোনো ইচ্ছে নেই তার। যেহেতু বিদেশি, তার সামনে স্ট্রাবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়েছে কাচের পুশ করা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রাজ্য। নিজেদের জন্য রিজার্ভ কৃত টেবিলের দিকে নজর দিতে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাত নিজেই চিমটি মেরে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল, উড়ি মারি। চোখ দুটো কচলে পিট করে দৃষ্টি ছাপ করে আবার সেই টেবিলের দিকে নজর দিল। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে সেই টেবিলে। কালোর চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথাখানাও। সারা শরীর হাতড়ে 20 কেজি মাংসও পাওয়া যাবে না তার মধ্যে, বড় বড় বাঁকানো গোঁফ। ছেলেটির এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটা টেবিল দেখতে পেয়ে কোনো মতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের উপর রাখা ফুলদানির ফুল দিয়ে মুখ ঢেকে ছেলেটির দিকে নজর দিতে দেখতে পেল ছেলেটি ইতিউতি তাকিমাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিল।
হঠাৎই একটা আননোন নাম্বার থেকে কল এসে রাজ্যের ফোনটি ভো ভো শব্দে কেঁপে উঠল। ফোনের সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগলো, ইয়া মাবুদ, এ কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিট সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলে যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন। রাজ্য যখন নিজের চিন্তা ভাবনায় মগ্ন, তখনই কেউ গমগমে ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আই হ্যাভ পুকচিস টেবিল দিস টেবিল। এমন কঠিন পরিস্থিতিতে রক্ত হিম করা কণ্ঠে কেঁপে ওঠে টেবিলে বিছানো সাদা কাপড়ের রঙের কাপড়টাকে খামচে ধরল রাজ্য, কিন্তু মাথা বের করলো না। ওপাশের ব্যক্তি এবার চটে গেল, দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না, নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বসার স্টাইল? নিজের ইজ্জতের এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকে থাকার কারণে তার সেটা সেট করা সিল্কের চুলগুলো এলোমেলো হয়ে সারা শরীরে ভূতের মতো বিছিয়ে রয়েছে। রাজ্য কোনো মতে 2 হাতের সহিত চুলগুলো সরিয়ে মাথা একটু তুলে অনুনয়ের স্বরে বলে উঠল, একটু কোঅপারেট করুন প্লিজ, সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন, আমি বিল পে করে দেব, প্রমিস। ওপাশের ব্যক্তি মুখের কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘনা চাইতে বৃষ্টি এসে ধরা দেয়, তখন সেই সুখ লুকানোর জায়গা বড্ড অভাব দেখা যায়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি মেরে দুম বসে গেল। রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানিয়েই শক্ট হয়ে গেল। আরে তো সেদিনে সেই খুশি মেরে দেওয়া বেত্তমিস ছেলেটা। নিজের চুল নিজেই খামছে ধরে রাজ্য বিড়বিড় করে বলে ওঠে, এত সারপ্রাইজ রাখা হয়েছে আজকে আমার জন্য। হায় মাহবুব, সারপ্রাইজ থেকে কিডনিতে অ্যাটাক এসে যাচ্ছে। কোন পাপের শাস্তি এগুলো? নিজের শখের মানুষটি যখন কারো পাশে উপস্থিত থাকে, তখন তাকে ছুঁতে না পারার যে তীব্র নীল কষ্ট হৃদয়ে সে হয়ে বিধে, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুঠি করে সামনে দাঁত দিয়ে কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে যুবরাজ। এই মানবীকে সে কখনো এত সুন্দর রূপে দেখেনি। সাজসজ্জাবিহীন সে স্বর্গের পরী, কিন্তু এখন তাকে পরীর রানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে হচ্ছে এখন এই মেয়েকে শক্ত করে জড়িয়ে হাজারখানেক চুমু দিতে, কিন্তু সেই অধিকার তার নেই। নিজেকে নিয়ে যে হতভাগা ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল। ফুলদানি সমেত নিজের মুখ ঢেকে উঠে দাঁড়ালো রাজ্য। আশেপাশে দৃষ্টি মেলে অতীব কৃষ্ণবর্ণ লোকটিকে খুঁজল। কোথাও তাকে দেখতে না পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে, অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে যুবরাজের কোলে মুখ লুকালো রাজ্য। বেচারা যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে। এমন কঠিন পরিস্থিতি তার জীবনে কোনোদিন আসবে সে তো স্বপ্নেও ভাবেনি। নিজেকে বহুত শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল যুবরাজ। কিছু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় ধাবায় ভো ভো করে কেঁপে উঠল। দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নাম্বার দেখে কাপা কাপা হাতে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাগে গর্জনে ভেসে উঠল, কী ব্যাপার রাজ্য? ছেলেটি সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনও তুলছো না, দেখাও করছো না, এ কি ফাজলামো? নিজের মুখের এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা, ছেলে কি উগান্ডা প্রবাসী? এক চোটে সব দাঁতগুলো ফেলে দেব ফাজিল মেয়ে। ছেলেটি 32 নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে। 5 মিনিটের মধ্যে তুমি ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে তোমার গাল লাল করে ফেলবো। কথাগুলোই গজগজ করতে করতে খট করে ফোনের লাইন কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে হুকুচকে পেছনের দিকে উকি দিল রাজ্য। এরপর জিপ কেটে নিজের মাথায় নিজেই ঘাটটা মেরে বলে উঠল, দুর্গাধি, এটা 34 নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে 32 নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়, সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ তো এত সুন্দর হয় না, হতে পারে না। কি ধবধবে ফর্সা, ফ্রেঞ্চ কাট গোচা গোচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার, কি ড্রেসিং! উফ, চোখ জ্বলে গেল। রাজ্যের এমন উদ্ভট ভাবভঙ্গি মোটেও সুবিধার মনে হলো না যুবরাজের। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রায়াফের উপস্থিতি ঘটে।
সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতেই রাজ্য যুবরাজের পাশের মানবের দিকে নজর যেতেই মুখের ভাষা হারালো রায়াফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে, এই ভূতনিকে? রায়াফের আঙুলের নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা ল্যাপটনো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রায়াফও হু হু করে হেসে উঠল। দুটো ছেলের হঠাৎ এমন উদ্ভট হাসিতে ব্যাকুল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনি, বলে ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যে। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে 1 সেকেন্ডও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। দুই হাত দিয়ে দ্রুত সে কাজল পরিষ্কার করতে গিয়ে আলো ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল, আমি হেল্প করছি। টেবিলের ওপর থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধরে ধীরে ধীরে কাজল মোছার কাজে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে মেলে তাকালো। চকচকে ফর্সা ক্লিন সেভ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণি যুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডার্ক ব্রাউন কারো সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের চোখের দিকে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতে যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়েটারের কথায়, এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে ওঠে, সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পেটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়েটার ছেলেটির পিঠের ছাল তুলতে ইচ্ছে হচ্ছে। কোনো মতে চটে যাওয়ার রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত চেপে ধরে রাইফকে উদ্দেশ্য করে বলে। যুবরাজ বলে ওঠে, যা মন চায় অর্ডার দে, আম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে 32 নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে ধীর মনে হেঁটে চলেছে রাজ্য। সেই দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল, শেহরাম ফায়াজ।